প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে তরঙ্গের ক্লাস নাম্বার 2 হবে। আমরা গত ক্লাসে তরঙ্গের অনেকগুলো অঙ্ক করেছিলাম। আজকে তরঙ্গের বাকিটুকু শেষ করে দিব। সবাই খাতা কলম বের করো এবং হোয়াইট বোর্ডে আমি যা লিখবো লেখা শুরু করো। লেখো, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট বা স্বরকম্প সংখ্যা, প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট বা স্বরকম্প সংখ্যা কম্পাঙ্কের পার্থক্যের সমান হয়। প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট বা স্বরকম্প সংখ্যা কম্পাঙ্কের পার্থক্যের সমান হয়। অর্থাৎ অন্তরফল ছিল, তাই না? এই ক্যাপিটাল লেটার এনটা হলো প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা, প্রতি সেকেন্ড উৎপন্ন বিট সংখ্যা। এন ওয়ানটা হলো জানা কম্পাঙ্ক, এন টু হলো অজানা কম্পাঙ্ক। এখানে খেয়াল করো, এন ওয়ানটা যদি বড় হয়, তাহলে তোমার এন সমান কি দাঁড়াবে? এন ওয়ান মাইনাস এন টু। তাহলে এন টু সমান কি হচ্ছে? এন ওয়ান মাইনাস এন। আবার যদি এন টু বড় হয়, তাহলে এন সমান কি দাঁড়াবে? এন টু মাইনাস ওয়ান, যেহেতু অন্তরফল বড়টা বিয়োগ ছোটটা। তো এইখান থেকে তুমি এন টু সমান কি লিখতে পারতেছো? এন ওয়ান প্লাস এন। তাহলে এক ও দুই হতে এন টু সমান কি দাঁড়ায়? এন ওয়ান প্লাস মাইনাস এন। এন টু সমান কি দাঁড়ায়? এন ওয়ান একবার কি প্লাস আর একবার কি মাইনাস, প্লাস মাইনাস এন। এরকম মূল ঝামেলা হলো কখন আমরা প্লাস করব, কখন আমরা মাইনাস করব। সবাই খাতায় লেখো, এক নাম্বার দিয়ে লেখো, তোমার ভর বাড়লে বিট বাড়লে মাইনাস, ভর কমলে বিট কমলে মাইনাস। আমি বুঝাই দেব, তুমি খাতায় লিখো, ভর বাড়লে বিট কমলে প্লাস, ভর কমলে বিট বাড়লে প্লাস, ভর
বাড়লে বা কমলে, ভর বাড়লে বা কমলে বিট আগের সমান হলে, ভর বাড়লে বা কমলে বিট যদি আগের সমানই থাকে তাহলে কি হবে প্লাস। তুমি একটা জিনিস মনে রাখবা, যদি সেম হয়, যদি সেম বাড়ছে বাড়ছে সেম, বা কমছে কমছে সেম, যদি সেম হয় তাহলে মাইনাস, আবার সবসময় প্লাস। সেম হয় সেম, বাড়ছে বাড়ছে বা কমছে কমছে সেম হলে মাইনাস, আদার্স সবসময় কি প্লাস। তাহলে কি বললাম, যদি আগের সমান থাকে তাহলে খেয়াল করো বিষয়টা, নিয়মটা হলো এরকম, তোমরা কলেজে এইভাবে শিখছো যে বীজগাণিতিক নিয়মের উল্টা। মানে কি, এই যে বাড়ছে মানে প্লাস, বাড়ছে মানে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, আনসার কি হবে উল্টা মাইনাস। এই যে কমছে মানে মাইনাস, কমছে মানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, আনসার কি হবে উল্টা। এই যে বাড়ছে মানে প্লাস, কমছে মানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু আনসার কি হবে উল্টা। তোমরা এইভাবে শিখছো বীজগাণিতিক নিয়মের উল্টা। কিন্তু আমি এইভাবে না শিখাইয়া এই কথাটা আমি এভাবে বললাম, যদি সেম হয়, যদি যদি সেম হয়, সেম, যদি সেম হয় তাহলে মাইনাস, আদার্স সবসময় কি প্লাস। তাহলে সবাই খেয়াল করো, এটা কিন্তু আরো নিয়ম আছে, আমি 1 নাম্বার নিয়মটা লিখছি, 1 নাম্বার নিয়মটাকে শেষ করবো, পরে বাকি বলতে যাবো। সবাই তরঙ্গ চ্যাপ্টারটা বের করো, রিটেন পার্ট এর 32 পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ করে ফেলছিলাম। সবাই 33 নাম্বার কোয়েশনটা করবা। 33 নাম্বার দেখো, 33 নাম্বার কোয়েশনটা হলো যে প্রশ্নে বলছে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়, তাই তো। 33 নাম্বার বলছে এ বাহুর ভর কিছু কমালে, তার মানে ভর কমছে, বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়, তার মানে ভর কমছে বিট বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে সেম তো না, সেম না হলে কি হবে প্লাস। তাহলে তোমার এরকম করে আনসার কি হবে 512 প্লাস 5, 517। আমি জানি অনেকেই বুঝতে পারো নাই। 34 নাম্বার কোয়েশ্চেনটা বলবো, 34। দেখো 34 নাম্বার কোয়েশ্চেনটা তুমি যদি পড়ো, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা দেওয়া আছে 5। প্রশ্ন বলছে এ বাহুর ভর কিছু কমালে, মানে ভর কমছে, বিটও কমছে, বলছে বিট উৎপত্তির হার হ্রাস পায়, তো ভরও কমছে, প্রশ্ন কিন্তু বলে দিছে ভর কমছে বিটও কমছে, কমছে কমছে সেম হলে কি হবে মাইনাস। তার মানে এই অঙ্কের আনসার কত হবে 510 মাইনাস 5, 505। যদি তুমি 35 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো, 35 নাম্বার কোয়েশ্চেন তুমি দেখো, প্রশ্ন বলছে এ বাহুর ভর কিছু কমলে, 35 এ বাহুর ভর কিছু কমলে, ভর কমছে, বলছে বিট সংখ্যা বেড়ে যায়, কমছে বাড়ছে, কমছে বাড়ছে তাহলে তো সেম না, সেম না হলে কি হবে প্লাস। তাহলে এই অঙ্কের আনসার কত হবে 256 প্লাস 5, 261। তুমি যদি 36 নাম্বার কোয়েশ্চন দেখো, 36 নাম্বার কোয়েশ্চন দেখো যে প্রথম বিট সংখ্যা ছিল 6টা, ভর বাড়ানোর পরেও বিট সংখ্যা কটা 6টা। খেয়াল করো আমি বলছি ভর বাড়লে বা কমলে বিট যদি আগের সমানই থাকে, বিট যদি আগের সমানই থাকে তাহলে এর মধ্যে কি বিট আগে ছিল 6টা, ভর বাড়ানো বা কমানোর পরেও বিট কয়টা 6টাই আছে, বিট যদি আগের সমানই থাকে তাহলে কি হবে প্লাস। তো যদি প্লাস হয় এই অঙ্কের আনসার কি হচ্ছে 512 প্লাস 6, 518। তুমি যদি 37 নাম্বার কোয়েশ্চেন বলো, 37 নাম্বারে দেখো বলছে যে এতে খানিকটা ওজন বাড়ালে, ওজন লাগালে বা ওজন ওজন এখানে তুমি মোম লাগাইছো তাহলে এটা কি ভর বাড়ছে না। 37 কি ভর বাড়ছে বিট কমছে, বাড়ছে কমছে তার মানে সেম না, সেম না হলে কি হবে প্লাস 261। 38 নাম্বার,
38 নম্বর কোয়েশ্চনটা তুমি যদি পড়ো 38 নম্বর কোয়েশ্চন তুমি দেখো, বলছে কি এ বাহুর ভর কিছু কমালে, এ বাহুর ভর কিছু কমালে মানে ভর কি কমছে। পরে প্রশ্ন কি বলছে বিট সংখ্যা বেড়ে যায়, তো ভর কমছে বিট বাড়ছে, তাহলে সেম না, সেম না হলে কি হবে প্লাস 256 প্লাস 5 261। ঠিক আছে, আশা করি তুমি এখন এই কথাগুলো বুঝে ফেলছো। 2 নাম্বার দিয়ে লেখো, দেখো ভর বাড়ানো বা কমানোর, ভর বাড়ানো বা কমানোর পূর্বে বিট সংখ্যা দেয়া না থাকলে, পূর্বে বিট সংখ্যা দেয়া না থাকলে কম্পাঙ্ক পূর্বের সমান হবে। ভর বাড়ানো বা কমানোর, ভর বাড়ানো বা কমানোর পূর্বে বিট সংখ্যা দেয়া না থাকলে কম্পাঙ্ক পূর্বের সমান হবে। আচ্ছা খেয়াল করো, তুমি যখন 38 নম্বর অঙ্কটা করছো, খেয়াল করো 38 নম্বর অঙ্কটা করছো, 38 নম্বর অঙ্কটা আবারও পড়বা। যখন তুমি 38 নম্বর অঙ্কটা করছো, দেখো তো এই যে 5টি বিট সংখ্যা দেয়া ছিল, এটা কি ভর বাড়ানোর পূর্বে, তাই না? 5টি যে বিট সংখ্যা দেওয়া ছিল, 5টি বিট সংখ্যা কি ভর বাড়ানোর কি পূর্বে। এরপরে প্রশ্ন বলছে ভর কিছু কমলে বিট সংখ্যা হ্রাস পায়। তার মানে এই যে 5টি বিট সংখ্যা, এই যে 5টি বিট সংখ্যা যে আমরা যোগ করি, এই 5টি বিট সংখ্যা কোনটার ভর বাড়ানো বা কমানোর পূর্বে। আমরা এই যে বিট সংখ্যাটা যে যোগ করি, বিট সংখ্যাটা যোগ করি, কোন বিট সংখ্যাটা ভর বাড়ানো বা কমানোর পূর্বের বিট সংখ্যাটা। তাহলে ভর বাড়ানো বা কমানোর পূর্বে যদি বিট সংখ্যা দেয়া না থাকে, দেয়া না থাকে, তাহলে পূর্বের বিট সংখ্যা দেয়া নাই মানে বিট সংখ্যা কত শূন্য। তাহলে শূন্য যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, মনে যদি শোনো, তাহলে ভর বাড়ানো বা কমানোর পূর্বে যদি বিট সংখ্যা দেয়া না থাকে, দেয়া নাই মানে কি শূন্য, শূন্য যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, যাই করি, তাহলে মানটা কি আগেরটা সমানই থাকবে না, আগেরটা কি থাকবে সমান। আমি কি বলছি যে ভর বাড়ানো বা কমানোর পূর্বে বিট সংখ্যা দেয়া না থাকলে কম্পাঙ্কটা কি হবে দেয়া নাই মানে কত শূন্য, শূন্য যোগ করলে কি আর বিয়োগ করলে কি কম্পাঙ্ক কি হবে পূর্বেরটার সমানই হবে। তাহলে তুমি একটা অঙ্ক যদি দেখো 39 নাম্বার অঙ্কটা, প্রশ্ন সবাই পড়ো, প্রশ্ন 39 নম্বর প্রশ্ন ভালো করে পড়ো। বলছে অজ্ঞাত ফর্কটিতে মানে সুশলাকাটিতে সামান্য মোম লাগালে 4টি বিট উৎপন্ন হয়। তার মানে কি মোম লাগাইছো মানে ভর বাড়লে, মোম লাগাইছো মানে কি ভর বাড়ছে, ভর বাড়লে সে 4টি বিট দেয়। মোম লাগাইছো মানে কি ভর বাড়ছে, ভর বাড়লে সে 4টি বিট দেয়। কিন্তু ভর বাড়ার পূর্বে তো বিট সংখ্যা দেয়া নাই, ভর বাড়ার পূর্বে বিট সংখ্যা দেয়া নাই। তার মানে কি আমরা কি বলছি ভর বাড়ানো বা কমানোর পূর্বে যদি বিট সংখ্যা দেয়া না থাকে কম্পাঙ্ক কি হবে পূর্বের সমান, মানে যে মানটা দেয়া ছিল ওইটাই 250। আমার কথা তুমি বুঝতে পারছো কিনা? আমরা যে বিট সংখ্যাটা যোগ করি, কোন বিট সংখ্যাটা যোগ করি পূর্বের বিট সংখ্যাটা যোগ করি, ভর বাড়ানো বা কমানোর পূর্বের বিট সংখ্যাটা যোগ করি। এই অঙ্কটার মধ্যে তো ভর বাড়ানো বা কমানোর পূর্বের বিট সংখ্যা দেয়া নাই, তার মানে কি শূন্য, তো শূন্য যোগ করলেই কি আর বিয়োগ করলেই কি কম্পাঙ্ক তো আগেরটা সমানই হবে। তাহলে তুমি 39 নম্বর দেখছো, বলছে এখানে এখানে মোম লাগালে 4টি বিট দেয়, মোম লাগাইছে মানে কি ভর বাড়লে সে 4টি বিট দেয়, কিন্তু ভর বাড়ার আগে তো বিট সংখ্যা দেয়া নাই, এই কারণে কম্পাঙ্ক কি হবে পূর্বের সমান। 40 নম্বর প্রশ্নটা পড়ো, দেখো বলছে কি যে একত্রে বাজালে, একত্রে বাজালে, একত্রে বাজালে
4টি বিট দেয়। তার মানে কি খেয়াল করো তো, এইটাকে এবং এইটাকে যখন তুমি একত্র করছো, তার মানে কি দুইটাকে যখন একত্র করছো ভর বাড়ছে, তো একত্র করলে সে 4টি বিট দেয়। তার মানে কি ভর বাড়লে সে 4টি বিট দেয়। কিন্তু ভর বাড়ার আগে তো বিট সংখ্যা দেয়া নাই, যেহেতু ভর বাড়ার আগে বিট সংখ্যা দেয়া নাই, তাহলে কম্পাঙ্কটা কি হবে? পূর্বের সমান। আমরা কি বলছি যে ভর বাড়ানো বা কমানোর পূর্বে বিট সংখ্যা দেওয়া থাকলে তোমার কম্পাঙ্ক কি হবে? পূর্বের সমান। তাহলে যেহেতু আমরা কি প্রশ্ন বলছি একত্রে বাজালে 4টি বিট দেয়, মানে কি যখন তুমি একত্র করছো ভর বাড়ছে, ভর বাড়লে সে 4টি বিট দেয়, কিন্তু ভর বাড়ার পূর্বে তো বিট সংখ্যা দেওয়া নাই, এই কারণে কম্পাঙ্ক কি হবে? আগেরটাই, মানে যা আছে তাই। 3 নাম্বার দিয়ে লেখো, ভর বাড়ানোর পূর্বে ও পরে। 4 নাম্বার দিয়ে লেখো, 3 নাম্বারের মধ্যে লেখো, ভর কমানোর পূর্বে ও পরে। একটা কি ভর বাড়ানোর পূর্বে ও পরে, আর একটা কি ভর কমানোর পূর্বে ও পরে। বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো, এটার ক্ষেত্রে প্লাস মাইনাস গুলো তোমার কিন্তু মনে থাকবে না, এই প্লাস মাইনাস গুলো কিন্তু তোমার বুঝে বুঝে বের করতে হবে। মনে করো, খেয়াল করো, তোমার হাত থেকে একটা পাতলা একটা গ্লাস মাটিতে পড়লো, সে যতক্ষণ কাঁপবে। একটা ভারী একটা গ্লাস যদি মাটিতে পড়ে, সে তো অবশ্যই কম কাঁপবে। তুমি একটা ভারী একটা গ্লাস মাটিতে পড়লো, সে যতক্ষণ কাঁপবে। পাতলা একটা গ্লাস যদি মাটিতে পড়ে, তাতে বেশি কাঁপবে। তার মানে পাতলা জিনিস কি বেশি কাঁপে। এই লজিকের উপর বেস করে আমরা এটা করব, যে পাতলা জিনিসটা কি কাঁপবে? বেশি কাঁপবে। ভারী জিনিস কি কম কাঁপবে। আচ্ছা খেয়াল করো, মনে করো এর কম্পাঙ্ক 10, এর কম্পাঙ্ক কত? 10। ঠিক আছে, এখন আমি এর গায়ে মোম লাগাইলাম, এর গায়ে যে মোম লাগাইছি এর ভর বাড়ছে। যদি ভর বাড়ে তাহলে কি কম কাঁপবে। ধরলাম 8, কি 8। তাহলে এই মানটা কি? পূর্বের। আর এই মানটা কি? পরের। তাহলে দেখো তো, ভর বাড়ানোর পূর্বে কি বেশি, বেশি মানে কি প্লাস। ভর বাড়ানোর পূর্বে কি বেশি মানে প্লাস, আর পরে কম মানে কি মাইনাস। আমি জানি অনেকেই বুঝছো না, মনোযোগ দাও। মনে করো এর কম্পাঙ্ক 20, এখন আমি এটাকে ভাঙে ফেললাম অথবা এটাকে ঘষলাম। ঘষলে কি ভর বাড়বে না কমবে? অবশ্যই কমবে। কমে তার মানে পাতলা হয়েছে। তো পাতলা জিনিস বেশি কাঁপে না কম কাঁপে? পাতলা জিনিস বেশি কাঁপে। ধরলাম বেশি কাঁপবে, ধরলাম এর থেকে বেশি 25। তাহলে এই মানটা কি? পূর্বের মান। আর এই মানটা কি? পরের মান। তাহলে দেখো তো, ভর কমানোর পূর্বের মানটা কি? ছোট। ছোট মানে কি? মাইনাস। ভর কমানোর পূর্বের মানটা ছোট, তাই মাইনাস। পরের মানটা বড়, তাই প্লাস। তাহলে ভর বাড়ানোর পূর্বে কি? প্লাস, আর পরে কি? মাইনাস। আর ভর কমানোর পূর্বে কি? মাইনাস, আর পরে কি? প্লাস। সবাই 41 নাম্বার অঙ্ক দেখবো। 41, সবাই 41 নম্বর অঙ্ক দেখবা। 41 নম্বর অঙ্ক তুমি যদি দেখো প্রশ্নের মধ্যে বলছে যে ঘষার পূর্বে ও পরে কত। প্রশ্ন বলছে ঘষার পূর্বে ও পরে কত, তাই তো? তো ঘষলে কি ভর কমে, তার মানে ভর কমার পূর্বে কি? মাইনাস। তাহলে 512 মাইনাস 5। ভর কমানোর পরে কি? প্লাস। 512 প্লাস 517। পূর্বে কি? 507, আর পরে কি? 517। তাহলে ভর বাড়ানোর পূর্বে কি? প্লাস,
পরে কি মাইনাস, ভর কমানোর পূর্বে কি মাইনাস, পরে কি প্লাস। তাহলে তোমরা এই অঙ্কটাও বুঝে ফেলছো। এখন তোমরা 42 নম্বর কোশ্চেনটা পড়বা। সবাই শীটের মধ্যে 42 নম্বর কোশ্চেনটা পড়ো। দেখো প্রশ্নের মধ্যে 42 নম্বর প্রশ্নের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 50 সেন্টিমিটার, আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 50.5 সেন্টিমিটার, প্রতি সেকেন্ড উৎপন্ন বিট সংখ্যা দেয়া আছে 4, 8। প্রশ্ন বলছে বেগের মান কত। তুমি জানো প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা কম্পাঙ্কের পার্থক্যের সমান। এখানে ল্যামডা 2 বড়। তুমি গত ক্লাসে দেখছিলা যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যদি ল্যামডা 2 বড় হয়, কম্পাঙ্কের ক্ষেত্রে কি বড় হবে, 1। পার্থক্য যেহেতু বড়টা বিয়োগ ছোটটা। কম্পাঙ্ক বলতে তুমি কি বুঝো, ভি বাই ল্যামডা। কম্পাঙ্ক বলতে তুমি কি বুঝো, ভি বাই ল্যামডা। বিট সংখ্যা দেওয়া আছে 8, ভি কমন নিলাম। ল্যামডা 1 0.50, ল্যামডা 2 0.505। এখান থেকে ক্যালকুলেশন করলেই বেগের মানটা বের হবে। তাহলে বাচ্চারা আমরা জানি প্রতি সেকেন্ড উৎপন্ন বিট সংখ্যা কম্পাঙ্কের পার্থক্যের সমান। যেহেতু আমি ভি ইকুয়াল জানি এন ল্যামডা বা এফ ল্যামডা যাই বলো, কম্পাঙ্কটা এন দ্বারা প্রকাশ করা যায়, ভি বাই কত, ল্যামডা। তাহলে আমরা এই কম্পাঙ্কের জায়গায় লিখছি ভি বাই ল্যামডা। তাহলে ভি কমন নিছি, মান বসাই দিছি, আনসার। লেখো পরপর বিট উৎপন্ন হওয়ার সময় ব্যবধান যদি টি হয় 1/n1 অন্তরফল n2। এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দেখলে হয়তো তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এক্সাম্পল লিখি। দেখো দুইটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে কম্পাঙ্ক যথাক্রমে 260 হার্জ এবং 255 হার্জ। তারা কত সময় পর পর বিট উৎপন্ন করবে, কত সময় পর পর বিট উৎপন্ন করবে। তাহলে বিট উৎপন্ন হওয়ার সময় ব্যবধান কি, বড় কোনটা, 260, বড়টা বিয়োগ ছোটটা।
তাহলে পরপর দুটি বিট উৎপন্ন হওয়ার সময়ের ব্যবধান কত? 1/n1 মাইনাস n2। তাহলে এতক্ষণ আমরা বিট বা সরল কম্পন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অন্য নিয়মে যাব। আশা করি তোমার বিট বা সরল কম্পন রিলেটেড ম্যাথগুলো তুমি বুঝতে পারছো এবং এগুলো তুমি পারবা। এখন আমরা যাব টানা তারে আর কম্পনের সূত্র নিয়ে। টানা তারে আর কম্পনের সূত্রগুলি। টানা তারে আর কম্পনের সূত্রগুলি তিনটা। একটা হলো দৈর্ঘ্যের সূত্র, কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, আর একটা হলো টানের সূত্র, কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক, আর একটা হলো ভরের সূত্র, কম্পাঙ্ক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই তিনটাকে যখন আমরা একসাথে লিখি 1/12 √T/m। এখানে এই এমটা হলো একক দৈর্ঘ্যে ভর। এমটা কি? একক দৈর্ঘ্যে ভর। একক দৈর্ঘ্যে ভর মনে করে আমি বললাম 2 মিটার তারের ভর 6 কেজি। তাহলে 1 মিটার তারের ভর কি হবে? 3 কেজি পার মিটার। এমটা হলো একক দৈর্ঘ্যের ভর। যদি প্রশ্নে বলাই থাকে একক দৈর্ঘ্যের ভর, তাহলে ওইটাই তোমার মান। আর যদি বলা না থাকে অবশ্যই দৈর্ঘ্য দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। এমটা কি? একক দৈর্ঘ্যে ভর। এখন টানা তারে প্রবহমান আর তরঙ্গের বেগ, টানা তারে প্রবহমান আর তরঙ্গের বেগ v = √T/m। এই সূত্রটাই পরীক্ষায় আসে। টানা তারে প্রবহমান আর তরঙ্গের বেগ কত? √T/m। টানা তারে প্রবহমান আর তরঙ্গের বেগ v = √T/m। এখন আমরা এই সূত্রগুলো কি করব? এই সূত্রগুলার এইটা এবং এইটা এর সমানুপাতিক ব্যস্তানুপাতিক পরীক্ষায় খুব বেশি আসে। এই অঙ্কের মান দিয়ে অঙ্ক কম আসার সম্ভাবনাই বেশি, কিন্তু এর সমানুপাতিক ব্যস্তানুপাতিক খুব আসে। যেমন আমি বললাম দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্ক কত? দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় কম্পাঙ্ক কি হবে? অর্ধেক। আমি যদি বলি যে তোমার টান 4 গুণ করা হলো, টান যদি 4 গুণ হয় √4 মানে 2, কম্পাঙ্ক কত হবে? দ্বিগুণ। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলা ভার্সিটি ভর্তি পরীক্ষায় বা মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক আসে। এই সূত্রের মান দিয়ে পরীক্ষা আসার সম্ভাবনা কম, কারণ এই মান দিয়ে আসলে ক্যালকুলেটর প্রয়োজন পড়ে বেশি। তো সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলা খুব বেশি ইম্পর্টেন্ট। বাচ্চারা সবাই 43 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 43 নাম্বার দেখো, প্রশ্নের মধ্যে একক দৈর্ঘ্যের ভর দেয়া আছে 2.8 10⁻⁴ কেজি। টান দেয়া আছে 2.5 কেজি। টানের একক হলো নিউটন। যেহেতু কেজি বলছে তাহলে জি দিয়ে তুমি কি করবা? গুণ। জি দিয়ে কি করবা? গুণ। টানের একক কি? টান, বল, ওজন এর একক কি? নিউটন। যেহেতু কেজি বলছে 9.8 দিয়ে কি করবা? গুণ, এত নিউটন। প্রশ্নের মধ্যে বেগ বের করতে বলছে √T/m। দুইটা মানে দেওয়া আছে, বসাই দিলে আনসার। 44 নাম্বার কোয়েশ্চন পড়ো। 44 নাম্বার দেখো, প্রশ্ন বলছে টান 4 গুণ কম্পাঙ্ক।
কম্পাঙ্কের সাথে টানের কি সম্পর্ক? কম্পাঙ্কের সাথে টানের বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। টান যদি 4 গুণ হয় কম্পাঙ্ক কয় গুণ হবে? দ্বিগুণ। টান যদি 4 গুণ হয় কম্পাঙ্ক কি হবে? দ্বিগুণ। 45 নাম্বার কোশ্চেনটা যদি পড়ো, এইগুলা কিন্তু খুব বেশি আসে, হ্যাঁ, সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলা খুব বেশি আসে। 45 নাম্বার কোশ্চেন যদি পড়ো, দেখো এখানেও টানের মানটা কেজিতে দেওয়া আছে, তুমি 9.8 দিয়ে কি করবা? নিউটনে নিবা। তারপরে তোমার কম্পাঙ্ক দেয়া আছে 125, একক দৈর্ঘ্যের ভর দেয়া আছে 0.98। বলছে দৈর্ঘ্য কত? তুমি n সমান কি জানো? 1/12 √t/m, তাই তো? তাহলে এখান থেকে তুমি l সমান কি লিখতে পারো? 1/12 √t/m। মানগুলো বসায় দিলে কি হবে তোমার আনসার। 46 নাম্বার কোশ্চেন দেখো, 46 নাম্বার কোশ্চেনটা পড়ো। নাম্বার কোশ্চেনটা তুমি যদি পড়ো, দেখো এখানে দৈর্ঘ্যের মান দেওয়া আছে 0.99 মিটার। প্রশ্নের মধ্যে যে ভরের মানটা দেওয়া আছে এখানে কিন্তু বলে নাই যে একক দৈর্ঘ্যের ভর, শুধু বলছে 1 গ্রাম। এটাকে 45 বা 43 এখানে কিন্তু প্রশ্নে বলাই ছিল একক দৈর্ঘ্যের ভর, কিন্তু এটা মধ্যে বলে নাই। তাহলে তুমি ভরটাকে কেজিতে নিলা, কারণ প্রশ্ন কি বলছে একক দৈর্ঘ্য, এমটা কি একক দৈর্ঘ্যের ভর, তখন দৈর্ঘ্য দিয়ে তোমাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। দৈর্ঘ্য দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে কি হয়ে গেল? কেজি/মিটার। এমটা হলো একক দৈর্ঘ্যের ভর। প্রশ্নে বলা থাকলে, প্রশ্নটি বলাই থাকে একক দৈর্ঘ্যের ভর, যা আছে তাই, না থাকলে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিতে হবে। প্রশ্নে বলছে 46 3টি বৃত্তাংশ, কম্পাঙ্কের মান দেওয়া আছে, কম্পাঙ্কের মান দেওয়া আছে 500 হার্জ। বলছে টানের মান কত? বাচ্চা তুমি সূত্র জানো 1/12 √t/m, কিন্তু এখানে বৃত্তাংশ বা লুপ সংখ্যা দেওয়া আছে। দেখো এই যে একটা তরঙ্গ, এখানে এই যে একটা বৃত্তাংশ, এই যে একটা বৃত্তাংশ, এই যে একটা বৃত্তাংশ, এবং বৃত্তাংশ কয়টা? 3টা। এটা হলো একটা বৃত্তাংশের জন্য, কিন্তু এই অঙ্কের মধ্যে বৃত্তাংশ কয়টা বলছে? 3টা। তাহলে এই জায়গায় কত হবে? 3টা বৃত্তাংশ। কিন্তু আমাদের যে এই সূত্রটা কয়টা বৃত্তাংশের জন্য? একটি বৃত্তাংশের জন্য। এখানে বৃত্তাংশ কয়টা বলছে? বৃত্তাংশ বা কয়টা বলছে? 3টা বৃত্তাংশ। তাহলে কোন কত হবে? 3। আর এখানে তুমি টি এর মানটা বের করবা, প্রত্যেকটা মান দেয়া আছে। বাচ্চারা সবাই টাইপের অঙ্কগুলোতে পরে যাই। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই দুটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এই সূত্রের মান দিয়ে এমসিকিউ আসার সম্ভাবনা খুব কম, কারণ এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই ক্যালকুলেটর প্রয়োজন পড়ে। খাতা লেখো বিটা ইকুয়াল 10 log I/I0। বিটা ইকুয়াল 10 log I/I0। এখানে I0 হলো প্রমাণ তীব্রতা, এর মানটা তোমাদের মুখস্থ, 10⁻12 ওয়াট/মিটার স্কয়ার। তাহলে তীব্রতার একক কি? ওয়াট/মিটার স্কয়ার। ফাইন। আই হলো শব্দের তীব্রতা, বিটা হলো তীব্রতা লেভেল, একক হলো ডেসিবেল, একক কি? ডেসিবেল। এখন দেখো এখানে আননোন কয়টা? I0 এর মান তো তোমার মুখস্থই। আননোন হলো 2টা, একটা হলো বিটা আর একটা হলো আই। যদি আই এর মান দেওয়া থাকে তাহলে বিটার মান চাইবে, আর যদি বিটার মান দেওয়া থাকে কার মান চাইবে? আই এর মান চাইবে। যদি আই এর মান চায়, বাচ্চারা যদি আই এর মান চায় তাহলে তুমি এই সূত্রটা ইউজ করবা, 10⁻β/10। তাহলে তোমার ক্যালকুলেটর লাগবে না। যদি
তবে এখানে আননোন কয়টা? দুইটা, একটা হলো বিটা আর একটা হলো আই। যদি আই এর মান দেয়া থাকে তাহলে কার মান চাইবে? বিটার মান চাইবে, তাহলে তুমি এই সূত্র ইউজ করবা। আর যদি আই এর মান চাই, কারণ বিটার মান দেয়া আছে, আই এর মান চাই, শব্দের তীব্রতা চাই, তখন তুমি এটা দিয়ে করবা। তীব্রতা লেভেলের পরিবর্তন। টেন বিটার সূত্র কি? টেন লগ আই বাই আই নট। বিটার সূত্র কি? টেন লগ আই বাই আই নট। লগ বা লনের ক্ষেত্রে টেন কমন নিলা, লগ কমন নিলা। লগ বা লনের ক্ষেত্রে বিয়োগ মানে কি? ভাগ। তাহলে আই টু বাই আই নট বিয়োগ মানে কি? ভাগ। আই ওয়ান বাই আই নট। তাহলে এখানে কি দাঁড়ায়? টেন লগ আই টু বাই আই নট মাইনাস ইন্টু আই নট বাই আই ওয়ান। আই নট কাটা। তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তনের সূত্রটা কি দাঁড়াইলো? টেন লগ আই টু বাই কত? আই ওয়ান। আই টু বাই আই ওয়ান। তুমি অঙ্ক করার সময় তীব্রতা লেভেলের পরিবর্তন বা তীব্রতা লেভেলের পার্থক্য যদি সরাসরি এই সূত্রটা ইউজ করবে, কোনো সমস্যা নেই। টেন লগ আই টু বাই কত? আই ওয়ান। তাহলে যদি বিটার মান চায়, তীব্রতা লেভেলের মান চায়, বিটার মান চায়, তাহলে এটা ইউজ করবা। যদি শব্দের তীব্রতা মানে আই এর মান চায় তাহলে এটা ইউজ করবা। আর তীব্রতা লেভেলের যদি পরিবর্তন চায় তাহলে এটা ইউজ করবা। এখন আমরা 47 নাম্বার অঙ্ক দেখবো। 47 দেখো, আই এর মান দেওয়া আছে 47, আই এর মান দেওয়া আছে 10 ইনভার্স 7। ক নাম্বার প্রশ্ন বলছে তীব্রতা লেভেল কত? তীব্রতা লেভেল মানে বিটার মান চাইছে 10 লগ আই বাই আই নট। 10 লগ আই এর মান দেওয়া আছে, আই নটের মান তোমার মুখস্থ। 10 টু দি পাওয়ার 5। লগ বলো না, কিন্তু পাওয়ার কি আসে সামনে? বাচ্চারা লগ 10 এর মান 1, লগ 10 এর মান 1। যেমন লন ই এর মান 1, ঠিক তেমনি লগ 10 এর মান কত? 1। কারণ লগ মানে কি 10 বেজ লগ 1 হয়। কত হয়? 1। লগ 10 এর মান কত? 1। খ নাম্বারটা প্রশ্নে বলছে, খ নাম্বার প্রশ্নটা পড়ো। প্রশ্নটা বলছে যে তীব্রতা যদি দ্বিগুণ হয়, তীব্রতা যদি কি হয়? দ্বিগুণ হয়। আগে ছিল আই, এখন দ্বিগুণ 2i। এটা করতে গেলে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে। তাহলে আগে ছিল আই এর মানে এত, তুই মান বের করে ফেলছো। বলছে যদি দ্বিগুণ হয় তীব্রতা লেভেল কত হবে? দ্বিগুণ হলে মানটা বের করবা। 47 আশা করি বুঝে ফেলছো। 47, 48 সেম। 48 নাম্বার অঙ্কটা তোমরা করবা। 48 তোমরা করবা। 49 নাম্বার কোয়েশ্চেন পড়ো। 49 49 নাম্বার কোয়েশ্চেন তোমরা যদি পড়ো, দেখো প্রশ্নের মধ্যে বলছে 49 নাম্বার কোয়েশ্চেন প্রশ্নে বলছে তীব্রতা লেভেলের পরিবর্তন কত? তীব্রতা লেভেলের পরিবর্তন 10 লগ আই টু বাই কত? আই ওয়ান। তাহলে এখানে কত? 40 20 10 লগ 2। এটি তোমার আনসার। যদি 50 নাম্বার দেখো, 50 নাম্বার একই অঙ্ক, বলছে তীব্রতা লেভেলের পরিবর্তন কত? তীব্রতা লেভেলের পরিবর্তন একই অঙ্ক, এটা তোমরা নিচে না করবা। তীব্রতা লেভেলের পরিবর্তন চাইছে।
51 51 দেখো ডেসিবেল, ডেসিবেল কার একক, তীব্রতা লেভেলের একক, তীব্রতা লেভেল কার একক, তোমার এই যে ডেসিবেল, ডেসিবেলটা কার একক, তীব্রতা লেভেলের একক, তীব্রতা লেভেলের একক। তার মানে বিটার মান দেওয়া আছে, আয়ের মান চাইছে, আয়ের মান চাই সূত্র কি, আই বাই আই নট 10 টু দি পাওয়ার বিটা বাই 10, তাই না? তাহলে বিটার মান দেওয়া আছে কত, 90, আই নটের মানটা তোমার মুখস্থ, যদি বিটার মান চাই, যদি বিটার মান চাই এই সূত্র, আর যদি আয়ের মান চাই এই সূত্র। তুমি 52 নাম্বার কোশ্চেনটা পড়ো, 52 একই অঙ্ক, 52 নাম্বার কোশ্চেনটা পড়ো। 52 দেখো ডেসিবেল, ডেসিবেল কার একক, তীব্রতা লেভেল একক। যেহেতু বিটার মান দেওয়া আছে তার মানে অবশ্যই আয়ের মান চাইবে, 10 টু দি পাওয়ার বিটা বাই 10। বিটার মান দেওয়া আছে 20, তাহলে শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ, 100 গুণ। এই 52 নাম্বারটাও তোমরা বুঝে ফেলছো। বাচ্চারা তোমরা একটা জিনিস খেয়াল করো, সুর, সুর কি, যার একটি কম্পাঙ্ক, সুর কি, যার একটি কম্পাঙ্ক। স্বর, স্বর কি, যার একাধিক কম্পাঙ্ক। সুর কি, যার একটি কম্পাঙ্ক, আর স্বর কি, যার একাধিক কম্পাঙ্ক। তার মানে আমি যদি বলি সা তাহলে সুর, রে সুর, গা সুর, কিন্তু আমি যদি বলি সা রে গা তাহলে সেটা কিন্তু স্বর। কথাকে বুঝতে পারছো? যখন একটা সেটা সুর, যখন বললাম পা সুর, সা সুর, রে সুর, গা, কিন্তু সা রে গা সেটা কি স্বর। তো এই যে আমি এই সা রে গা, এই সা রে গার সিকোয়েন্স তো আমি জানি না, এই কারণে তোমাকে একটা সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে আমি তোমাকে সুন্দর বুঝাইতে পারবো। আমার তুমি বুঝতে পারছো? যখন সা একটা সুর, রে একটা সুর, গা একটা সুর, কিন্তু আমি যদি বলি সা রে গা তাহলে কি একাধিক, সেটা কি হবে স্বর। তো আমি এই সা রে গার সিকোয়েন্স তো আমি জানি না, এই কারণে তোমাকে আমি সংখ্যা দিয়ে বোঝাবো, তোমরা মনোযোগ দেব। মনে করো আমি এরকম বললাম 1 2 3 4 5 6 7 এরকম বললাম। এই যে কম্পাঙ্ক গুলো আছে, এই কম্পাঙ্ক গুলার মধ্যে যার কম্পাঙ্ক, এটা কিন্তু সুর, এটা সুর, এটা সুর, ঠিক আছে, আর সবটা মিলে কি স্বর। তাহলে এই যে স্বরের মধ্যে বিদ্যমান যে সুরগুলো আছে, স্বরের মধ্যে বিদ্যমান যে সুরগুলো আছে, এই সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্কটা সবচেয়ে কম সেটা হলো মূল সুর। যার কম্পাঙ্কটা সবচেয়ে কম সেটা কি মূল সুর, বাকিগুলোকে বলা হয় উপসুর। যার কম্পাঙ্ক সবচেয়ে কম সেটা কি মূল সুর, বাকিগুলোকে কি বলি আমরা উপসুর। এই উপসুরগুলোর মধ্যে যেগুলা মূল সুরের অখণ্ড গুণিতক বা বিজুর গুণিতক, যেগুলো মূল সুরের, এটা মূল সুর, যেগুলো মূল সুরের অখণ্ড গুণিতক বা বিজুর গুণিতক, ওইগুলোকে বলি আমরা হারমোনিক বা সমমেল। যেগুলা মূল সুরের অখণ্ড গুণিতক বা সরল গুণিতক সেগুলোকে কি বলি আমরা হারমোনিক বা সমমেল। তার মানে তুমি খেয়াল করো, হারমোনিক, হারমোনিক মানে কি উপসুর, হারমোনিক মানে কি উপসুর, কিন্তু উপসুর মানে কি হারমোনিক নয়। তাহলে এই যে এটা তো হারমোনিক, হারমোনিক মানে কি উপসুর, কিন্তু উপসুর মানে কি হারমোনিক নয়। আচ্ছা, তাহলে সুর কি, যার একটা কম্পাঙ্ক, স্বর কি, যার একাধিক কম্পাঙ্ক, তাই না? তার মানে স্বর কি, অনেকগুলা সুরের মিশ্রণে তৈরি। এই যে স্বরের মধ্যে যে সুরগুলো আছে তাদের মধ্যে যার কম্পাঙ্কটা সবচেয়ে কম, যার কম্পাঙ্কটা সবচেয়ে কম সেটা হলো মূল সুর, আর বাকিগুলা কি উপসুর।
এই উপস্বরগুলোর মধ্যে যেগুলা মূল স্বরের সরল গুণিতক ওইগুলো কি বলি আমরা হারমোনিক বা সমবেত। আবার যেগুলো মূল স্বরের দ্বিগুণ, মানে মূল স্বরের কি দ্বিগুণ, সেটাকে বলি আমরা অষ্টক। কি বলি? অষ্টক। মানে অষ্টক বললে কম্পাঙ্কটা কি হবে? মূল স্বরের দ্বিগুণ। অষ্টক বললে কম্পাঙ্কটা কি হবে? মূল স্বরের দ্বিগুণ। তাহলে তো এই বাদ দেও, তুমি অষ্টক বললে মনে করবো, অষ্টক বললে কম্পাঙ্ক দ্বিগুণ হবে। অষ্টক কথা বলা থাকলে কম্পাঙ্ক কি হবে? দ্বিগুণ। এই কথাটা কিন্তু অঙ্কের সময় লাগে, মানে অঙ্কের মধ্যে যদি অষ্টক কথা বলা থাকে, কম্পাঙ্কের যে মানটা সেই মানটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে যার কম্পাঙ্কটা সবচেয়ে কম সেটা কি? মূল সুর। তাহলে তুমি শীটের মধ্যে যদি তুমি শীটের মধ্যে 53 নাম্বার কোয়েশ্চনটা দেখো, 53 নাম্বার, তাহলে 53 নাম্বার কোয়েশ্চন দেখো তো, বলছে মূল সুর কোনটি? মূল সুর কোনটি? যার কম্পাঙ্কটা সবচেয়ে কম সেটা কি? মূল সুর। আরেকটা সূত্র, n ইকুয়াল nm। এখানে nটা হলো কম্পাঙ্ক, এই nটা হলো প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, আর mটা হলো ছিদ্র সংখ্যা। n হলো কম্পাঙ্ক, n হলো প্রতি সেকেন্ডের ঘূর্ণন সংখ্যা, আর mটা কি? ছিদ্র সংখ্যা। তাহলে আমরা একটা অঙ্ক যদি দেখি, 54 নাম্বার অঙ্কটা যদি দেখি, 54, তো প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে 10, কম্পাঙ্ক দেয়া আছে 480, বলছে ছিদ্র সংখ্যা কত? আশা করি তুমি এটা পারবা। ফিফটি ফাইভ। দেখো এখানে ছিদ্র সংখ্যা দেয়া আছে 40, ঘূর্ণন সংখ্যা প্রশ্ন বলছে প্রতি মিনিটে, তাহলে প্রতি সেকেন্ডে কত হবে? 3, কারণ এনটা কি? প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, কিন্তু প্রশ্ন বলছে প্রতি মিনিটে। কম্পাঙ্ক 120 হার্জ। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু অষ্টক বলা আছে, এক অষ্টক, অষ্টক বলা আছে। অষ্টক বললে কম্পাঙ্কটা দ্বিগুণ হবে। যদি অষ্টক কথা বলা না থাকতো আনসার এইটাই হইতো, যখন অষ্টক কথা বলা থাকবে কম্পাঙ্কটা কি হবে? দ্বিগুণ। অষ্টক কথা বলা থাকলে কম্পাঙ্কটা কি হবে? দ্বিগুণ। আর যদি অষ্টক কথা বলা না থাকতো আনসার কি হইতো? উপরটা হইতো 120 হইতো। 55 আর 56 সেম, এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। সবাই শীটের মধ্যে টাইপ 1-এ যাবা, টাইপ 1। টাইপ 1, টাইপ 1 এর 1 নাম্বার। বাচ্চারা খেয়াল করো, তীব্রতার সূত্র I ইকুয়াল 2 পাই স্কয়ার S স্কয়ার F স্কয়ার রো ভি। 2 পাই স্কয়ার S স্কয়ার F স্কয়ার রো ভি। এখানে এই তীব্রতার সাথে বিস্তারের কি সম্পর্ক? এই এটা হলো বিস্তার, তীব্রতার সাথে বিস্তারের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। তীব্রতার সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। তীব্রতার সাথে ঘনত্বের কি সম্পর্ক? সমানুপাতিক। তীব্রতার সাথে বেগের কি সম্পর্ক? সমানুপাতিক। আবার তীব্রতা আরো একটা সূত্র আছে, I সমান P/4 পাই আর স্কয়ার। তীব্রতার আবার তীব্রতা কিন্তু আরো একটা সূত্র আছে, তীব্রতার আরো একটা সূত্র কি বললাম? I ইকুয়াল কত? P/4 পাই আর স্কয়ার। তীব্রতা আরো একটা সূত্র কি বললাম? I ইকুয়াল P/4 পাই আর স্কয়ার। তাহলে এখানে তীব্রতার সাথে ক্ষমতার কি সম্পর্ক? সমানুপাতিক। তীব্রতার সাথে দূরত্বের কি সম্পর্ক?
বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো? আচ্ছা, তাহলে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, মেডিকেল পরীক্ষাতেও আসে। তাহলে তীব্রতার সাথে বিস্তারের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। তীব্রতার সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। তীব্রতার সাথে ঘনত্বের কি সম্পর্ক? সমানুপাতিক। তীব্রতার সাথে বেগের কি সম্পর্ক? সমানুপাতিক। তীব্রতার সাথে ক্ষমতার কি সম্পর্ক? সমানুপাতিক। এবং তীব্রতার সাথে দূরত্বের কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। এটি হলো 1 নম্বর কোয়েশ্চনটা। বলছে তীব্রতার সাথে দূরত্বের কি সম্পর্ক? তীব্রতার সাথে দূরত্বের কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক। তারপর তুমি 14 নম্বরটা দেখো, টাইপ 1 এর 14। টাইপ 1 এর 14 দেখো কি বলছে, যে 14 না 15, টাইপ 1 এর 15 নম্বর। 15 নম্বর কি বলছে? তীব্রতা লেভেল কতটুকু বৃদ্ধি পাবে, তার মানে তীব্রতা লেভেলের পরিবর্তন। ডেল বিটা 10 লগ I2/I1। সবাই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। দেখো, প্রথম একটি প্লেনের ইঞ্জিন ছিল। প্লেনের ইঞ্জিন ছিল কটা? একটা। পরে ইঞ্জিন কটা? দুইটা। তাহলে প্রথম ছিল একটা ইঞ্জিন, একটা ইঞ্জিনের শব্দ ছিল। পরে কয়টা ইঞ্জিন? দুইটা ইঞ্জিন। তাহলে I1 প্রথম কত? 1, I2 কত? 2। প্রশ্ন ভালো করে পড়ো। প্রথম ইঞ্জিন কটা? একটা। পরে ইঞ্জিন কটা? দুইটা। মানে ইঞ্জিন যখন একটা তখন একটা তীব্রতা লেভেল ছিল, ইঞ্জিন যখন দুইটা তখন একটা তীব্রতা লেভেল ছিল। তাহলে এখন তীব্রতা লেভেলের পার্থক্য কত? তীব্রতা লেভেলের পার্থক্য বলে সূত্র কি? 10 লগ I2/I1। প্রথম ছিল একটা ইঞ্জিন, পরে কয়টা ইঞ্জিন? দুইটা ইঞ্জিন। টাইপ 1 এর বাকিগুলো তুমি পারবা। টাইপ 2। টাইপ 2 এর 1 নাম্বার। টাইপ 2 এর 1 নম্বর অঙ্ক যদি দেখো, বলছে অজ্ঞাত ফর্কটিতে সামান্য মোম লাগালে 4টি বিট উৎপন্ন হয়। তার মানে এখানে যদি তুমি মোম লাগাও 4টি বিট উৎপন্ন হয়। তার মানে ভর বাড়লে সে 4টি বিট দেয়। কিন্তু ভর বাড়ার আগে তো বিট সংখ্যা দেয়া নাই। আমরা আজকে ক্লাসে প্রথমেই বিট পড়ছিলাম, বলছিলাম ভর বাড়ানো বা কমানোর পূর্বে বিট সংখ্যা দেয়া না থাকলে কম্পাঙ্ক পূর্বের সমান হয়। পূর্বে ছিল কত? 256। আনসার কত হবে? 256। আমি যত প্রশ্ন বলছি, এটা ভর বাড়লে 4টি বিট দেয়, কিন্তু ভর বাড়ার আগে তো বিট সংখ্যা দেয়া নাই। তাহলে কম্পাঙ্ক কি হবে? পূর্বের সমান। তারপরে 2 নাম্বারটা যদি দেখো, বলছে তাড়াতাড়ি আর কম্পাঙ্ক 3 নাম্বারটা, কম্পাঙ্ক এবং দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। 3 নাম্বারটা। 4 নাম্বারটা আর 1 নাম্বারটা সেম। 5 নাম্বারটা দেখো, বলছে কম্পাঙ্ক দ্বিগুণ হলে টান কত হবে? বাচ্চারা খেয়াল করো, কত নাম্বার বললাম? 5 নাম্বার। কম্পাঙ্কের সাথে টানের কি সম্পর্ক? বর্গমূলের সমানুপাতিক। বলছে কম্পাঙ্ক দ্বিগুণ হলে টান কত হচ্ছে? 4 গুণ। 5 নাম্বারটা। 6 নাম্বারটা, তুমি n2 সমান কি জানো? n1 প্লাস মাইনাস n। তুমি ক্লাসের মধ্যে অনেকগুলো নোট লেখছো। কি নোট লেখছো? যে ভর বাড়লে বিট কমে এবং প্লাস মাইনাস অনেকগুলো লেখছো। এখানে দেখো বলছে এর ভর, প্রশ্ন ভালো করে পড়ো, এর ভর কমালে বিট সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে ভর কমছে, বিট বাড়ছে, কমছে বাড়ছে, তাহলে তো সেম না। সেম না হলে কি হবে? প্লাস। তাহলে আনসার কি হচ্ছে আমাদের? 512 প্লাস 5, 517 প্লাস হবে। ভর বাড়ছে, বিট কমছে, বাড়ছে কমছে, তার মানে কি হবে? প্লাস। 7 নাম্বার আর 3 নাম্বার সেম। 7 নাম্বার আর 3 নাম্বার সেম। বাচ্চার 8 নাম্বারটা যদি দেখো, 8 নাম্বার দেখো, এখানে ভর বাড়ছে, বিট কমছে, বাড়ছে কমছে, কমছে বাড়ছে, কিছুই লেখ নাই। তার মানে আনসার কি? প্লাস হইতে পারে, আবার কি মাইনাস হইতে পারে। তো আনসার কি? যোগ করলে কত হয়? 80, আর বিয়োগ করলে কত হয়? 70। যদি প্রশ্নে শর্ত দেওয়া থাকে, তুমি শর্ত সাপেক্ষে দেখো আনসার প্লাস হবে না মাইনাস হবে। এরকম আমাদের কোনো শর্ত দেওয়া নাই, তার মানে প্লাস হইতে পারে, আবার মাইনাস হইতে পারে। এই কারণে দুইটা আনসার। তারপর তুমি 9 নাম্বার যদি দেখো, 9 নাম্বার দেখো, বলছে ব্যাস 4 গুণ
তো ব্যাস মানে তো দৈর্ঘ্য, ব্যাস 4 গুণ করা হয়েছে মানে কি দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে, দৈর্ঘ্য 4 গুণ করা হয়েছে। তাহলে তুমি কম্পাঙ্কের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে দৈর্ঘ্য যেহেতু 4 গুণ, তাহলে ব্যাস ব্যাস যেহেতু 4 গুণ, তাহলে দৈর্ঘ্য কয় গুণ, 4 গুণ। কম্পাঙ্ক কি হয়ে যাবে, 1/4। বাকিগুলা তুমি পারবা, বাকিগুলো তুমি পারবা, ঠিক আছে। টাইপ 2 এর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ। টাইপ 1 এবং টাইপ 2 বাড়ির কাজ। এবং আমাদের তরঙ্গ চ্যাপ্টারটার আমার শীটের ম্যাথের পার্টটুকু শেষ হয়ে গেল। তো আজ আমরা তরঙ্গের ক্লাস নিলাম কয়টা, 2টা তরঙ্গের ক্লাস নিলাম 2টা। এই 2টা ক্লাসের ম্যাথের জিনিসগুলো তুমি যদি ভালো করে বুঝে থাকো, আবার 2টা ক্লাস যদি তুমি বাসায় মনোযোগ সহকারে করে থাকো, যে অঙ্কগুলো বাড়ির কাজ দিছি বাড়ির কাজগুলো সুন্দর করে যদি করে থাকো, আশা করি তুমি তরঙ্গ চ্যাপ্টারটা পরীক্ষায় ভালো পারবা। আর আমি যেগুলো পড়াইছি এর বাইরে এই চ্যাপ্টারে যাবৎকালে কোনো প্রশ্ন আসে নাই, আসার কোনো সম্ভাবনাও নাই। তার মানে এই 2টা ক্লাসের পড়া বাসায় তুমি চমৎকার করে গুছাও, তাহলে তোমার তরঙ্গ চ্যাপ্টারটা চমৎকার করে গুছানো হয়ে গেল। তাহলে প্রিয় ভাই বোনেরা, তোমরা যতটুকু পড়ছো অতটুকু সুন্দর করে গুছায় ফেলবা, ঠিক আছে। এখন তরঙ্গের মেইন বইটা আমি দাগাই দিব, তরঙ্গের মেইন বইটা দাগাই দিব। তাহলে সবাই মেইন বইটা বের করে ফেলো, আমি মেইন বইটা দাগাই ফেলবো, মেইন বইটা দাগাই ফেলো সবাই। এখন বাচ্চারা সবাই তরঙ্গ বের করো, টেক্সট বুকে তরঙ্গ চ্যাপ্টারটা বের করো। তোমাদের এডিশন নিয়ে কোনো প্রবলেম নাই, 20 হলেও চলবে, গত বছর হলেও চলবে। সবাই তরঙ্গটা বের করছো। এখন দেখো, কম্পনশীল বস্তুই হলো শব্দ উৎস বা সনক। লাইনটা দাগাও, কম্পনশীল এই বস্তুই হলো শব্দ উৎস বা সনক। তারপরে এই লাইনটা দাগাও, মাধ্যমের অর্থাৎ পানির কণাগুলোর সংশক্তির জন্য পানির কণাগুলোর মধ্যে সঞ্চালিত হয়। লাইনটা দাগাও। শব্দ তরঙ্গের উৎপত্তি, এই টপিকটা পাইছো, শব্দ তরঙ্গের উৎপত্তি এই টপিকটার মধ্যে এই মোটা কালো যে 2 লাইন আছে, 2 লাইন দাগাও। মানে কোন স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ছাড়া, কার কোন স্থানান্তর ছাড়া, স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ছাড়া, এই 2টা লাইন দাগাও। শব্দ উৎপত্তির মূল উৎস, শব্দ উৎপত্তির মূল উৎস হলো বস্তুর কম্পন, এই লাইনটা দাগাও। সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, এই লাইনটা দাগাও, খুব ইম্পর্টেন্ট। এখানে 3টা শর্ত আছে, যে কোন বস্তুর কম্পনের দরুন শব্দ উৎপন্ন হয়। কম্পনের জন্য কি উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়। সর্বপ্রকার শব্দ উৎপত্তির মূল উৎস হলো বস্তুর কম্পন, কম্পনের ফলে যান্ত্রিক শক্তি হতে শব্দ শক্তি উৎপন্ন হয়। তাহলে মূল কাহিনী সিদ্ধান্তটা কি, শব্দ উৎপত্তির মূল উৎস কি, কম্পন। এলেন দাগাও। সিদ্ধান্ত নিচে দেখো লেখা আছে, শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যমকে স্থিতিস্থাপক এবং অবিচ্ছিন্ন হতে হবে। তারপরে এই তরঙ্গের বৈশিষ্ট্য দেখো, এখানে 100% লেখা আছে, মানে কতটুকু ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের বিস্তার আছে, কম্পন আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, অগ্রগামী ও স্থির হতে পারে, তরঙ্গ মুখ আছে, তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ঘটায়, তরঙ্গ এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে। বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, শুনতে পাইছো কথা। আচ্ছা, তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ কয় প্রকার, 2 প্রকার। সরল তুলন তরঙ্গ কয় প্রকার, 2 প্রকার। একটা কি আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আর লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই সংজ্ঞাটা একটু রিডিং করবা। উদাহরণ, পুকুরের পানিতে ঢিল ছোড়া, মানে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। উদাহরণ কি, পুকুরের পানিতে ঢিল চললে বা একটি তার টান করে বেঁধে রাখলে। পুকুরের পানিতে ঢিল ছোড়া বা তার টান টান অবস্থায় থাকা। আর তরঙ্গ বা মানে আর তরঙ্গের বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট, তার মধ্যে 1, 4, 5, 6 বেশি ইম্পর্টেন্ট। 1, 4, 5, 6 বেশি ইম্পর্টেন্ট। তারপর লম্বিক তরঙ্গ। তাহলে আর তরঙ্গ কি? সমকোণ। আর তরঙ্গ, এই সমকোণ দ্বারা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কি? সমকোণ। এই সমকোণ দ্বারা চিহ্নিত করে রাখো। আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ কি? সমকোণ চিহ্নিত করে রাখো। আর লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ সমান্তরাল, এই জায়গাটা চিহ্নিত করে রাখো। আর উদাহরণগুলা দেখায় রাখো: শব্দ তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ, ধুলে বাড়ি দিলে সৃষ্ট তরঙ্গ, বাঁশির সুর। উদাহরণগুলা: লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়তে হবে। তার মধ্যে 1, 4, 5 বেশি ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু পড়তে হবে। বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। 1, 4, 5 অধিক ইম্পর্টেন্ট, 2, 3টাও একটু পড়ে রাখবা। জানার বিষয়গুলো তো অনেক ইম্পর্টেন্ট, জানার বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দুইটা টপিকস, এই দুটো টপিক্সই কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো উদাহরণ, এগুলো কিন্তু উদাহরণগুলো কিন্তু মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। তারপরে তোমার তরঙ্গ সংক্রান্ত কয়েকটি ভৌত রাশির সংজ্ঞা। সংজ্ঞাগুলোর মধ্যে সংজ্ঞাগুলো একটু রিডিং করবে, এই পর্যন্তই কাজ। সংজ্ঞাগুলো, যে সংজ্ঞাগুলো তুমি আগে থেকেই পারো। কম্পাঙ্কের একক তো তুমি জানোই। কম্পাঙ্কের একক কি? হার্জ, সাইকেল পার সেকেন্ড। কম্পাঙ্কের একক কি? পার সেকেন্ড বা সাইকেল পার সেকেন্ড। ফাইন, এই সংজ্ঞাগুলো একটু রিডিং করবা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। যদি আমরা একটু আগে ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো শব্দের প্রাবল্য আই বিস্তারের বর্গের সমানুপাতিক, কোনো শব্দের প্রাবল্য আই বিস্তারের বর্গের সমানুপাতিক, এটা ক্লাসে আমরা আলোচনা করছিলাম। এগুলো কিন্তু রিডিং করার জন্য। এই ইকুয়েশনটা ক্লাসরুমে আমি লিখে দিছিলাম, I equal 2 pi square s square m square rho v। ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসরুমে আমি ক্লাসেই তোমাকে লিখে দিছিলাম। হ্যাঁ, হোয়াইট বোর্ডে একটু আগে তোমাকে বুঝে দিছিলাম। তীব্রতার এককগুলো ইম্পর্টেন্ট। এই সম্পর্কটা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য সবগুলাই পড়তে হবে, সবগুলাই পড়তে হবে। এর মধ্যে গ নাম্বার, চ নাম্বার, ছ নাম্বার, ঝ নাম্বার বেশি ইম্পর্টেন্ট, সবগুলাই পড়তে হবে, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। দশা পার্থক্যের সম্পর্কটা 1 নাম্বার 2 নাম্বার বৈশিষ্ট্যগুলা, সমদশা, বিপরীত দশা, তরঙ্গের তীব্রতা। সবাই বইয়ের মধ্যে তরঙ্গের তীব্রতা পাইছো। তরঙ্গের তীব্রতা, তীব্রতা হলো তীব্রতা হলো কারণ, প্রাবল্য তার ফল। তীব্রতা হলো কারণ আর প্রাবল্য তার ফল। শব্দের প্রাবল্য কম্পাঙ্কের উপর নির্ভর করে। শব্দের ভৌত ধর্ম সাধারণ কানে সহনশীল, জোরালো শব্দের বিস্তার কত? 10⁻⁵। ক্ষীণতম কত? 10⁻11। তীব্রতার একক। জানার বিষয়গুলো বিভিন্ন বিষয়ের উপর তীব্রতা নির্ভরশীলতা। এই ইকুয়েশনটা, এই প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা শুধু স্টেপগুলা, স্টেপের নামগুলা। এই ইকুয়েশনটা মৃদু যে শব্দ শুনতে পাই তার তীব্রতা 10⁻12। একে শ্রাব্যতার সীমা বলা হয়। সবচেয়ে জোরালো যে শব্দ কান সহ্য করতে পারে না, 1, তার মান প্রাবল্য কত? 1। হাইগেন্স নীতি কে দিচ্ছেন?
উপরিপাতন নীতিটা কে দিচ্ছেন? হাইগেন্স। উপরিপাতনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গ, এই লাইনগুলো। স্থির তরঙ্গের সংজ্ঞাটা তবে সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু নিয়ে আমরা ক্লাসরুমে আলোচনা করছি কিন্তু যে পরপর দুটি সুস্পন্দ বিন্দু দূরত্ব λ/2, এগুলো ক্লাসে আমরা সুন্দর করে বোঝাই দিচ্ছি। বিস্তার শূন্য হলে নিষ্পন্দ বিন্দু, পরপর দুটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব কত λ/2, একটি সুস্পন্দ একটি নিষ্পন্দ বিন্দু দূরত্ব কত λ/4, এগুলো কিন্তু আমরা ক্লাসরুমে চিত্র এঁকে তোমাকে বোঝাই দিচ্ছি। স্থির তরঙ্গের বৈশিষ্ট্যগুলো সবগুলাই পড়তে হবে, এর মধ্যে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, সবগুলাই পড়তে হবে। বৈশিষ্ট্য মানে পড়তে হয় কিন্তু। স্থির তরঙ্গের শর্ত, দুটি অভিন্ন চলতরঙ্গ বিপরীত দিক থেকে উপরিপাতন হবে। তরঙ্গ শীর্ষ তরঙ্গ অবস্থানে প্রসারিত হয়। তরঙ্গ দুটির বিস্তার সমান হতে হবে। তরঙ্গ দুটির তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। λ/2 এর বিজুর গুণিতক হলে সুস্পন্দ বিন্দু তৈরি হবে। λ/2 এর জোর গুণিতক হলে নিষ্পন্দ বিন্দু। এই দুটো লাইন, হ্যাঁ। এই দুটো লাইন। তারপর সবাই বইয়ের মধ্যে বের করো মুক্ত বা স্বাভাবিক কম্পন ও পরবশ কম্পন। এই টপিকটা বের করো বইয়ের মধ্যে, মুক্ত বা স্বাভাবিক কম্পন ও পরবশ কম্পন। মুক্ত কম্পন বস্তুর ঘনত্ব, আকৃতি ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। মুক্ত কম্পাঙ্ক বস্তুর ঘনত্ব, আকৃতি ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। তারপরে তোমার পরবশ কম্পনের সংজ্ঞাটা আছে, এখানে উদাহরণগুলো তানপুরা, সেতার, বেহালা, গিটার ইত্যাদি তাদের পরবশ কম্পন সৃষ্টি করে উদাহরণগুলা। মুক্ত কম্পন এবং পরবশ কম্পনের পার্থক্যটা পড়লেই বৈশিষ্ট্যগুলো পড়া হবে। যেমন পরবশের বৈশিষ্ট্য কি? বাইরে থেকে পর্যাবৃত্ত বল প্রয়োগ করলে পরবশ কম্পন সৃষ্টি হয়। তারপরে তোমার পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কের কি হবে? সমান হবে। মানে এই বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে, হ্যাঁ। অনুনাদের সংজ্ঞাটা একটু পড়বা। অনুনাদের সংজ্ঞা, এই লাইনটা, সকল অনুনাদই পরবশ কিন্তু সকল পরবশ অনুনাদ নয়। অনুনাদের বৈশিষ্ট্যগুলা ক্ষীণ ও জোরালো শব্দের অনুপাত। শব্দোচ্চতা হলো কর্ণের অনুভূতি। শব্দোচ্চতা হচ্ছে মূলত কর্ণের অনুভূতি। শব্দোচ্চতা তীব্রতার উপর নির্ভরশীল কিন্তু সমানুপাতিক নয়। শব্দোচ্চতা হচ্ছে মূলত কর্ণের অনুভূতি, শব্দোচ্চতা তীব্রতার উপর নির্ভরশীল কিন্তু সমানুপাতিক নয়। এতটুকু জায়গা, এই জায়গাটুকু শুধুমাত্র রিডিং পড়ার জন্য, এই এককগুলা। প্রমাণ তীব্রতার 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10^12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলে। তার মানে প্রমাণ তীব্রতা ক্ষেত্রে কম্পাঙ্ক কত? 1000 হার্জ। তীব্রতা লেভেলকে বেল বা ডেসিবেল এককে প্রকাশ করা হয়। তীব্রতা লেভেল 1 বেলের 1 দশমাংশকে 1 ডেসিবেল বলা হয়।
এই ডেসিবেলই শব্দ তীব্রতার আদর্শ একক। এই বেল, ডেসিবেল, সোন এই অংশটুকু সুন্দর করে পড়বা। 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট প্রমাণ তীব্রতার 1 ডেসিবেলের একটি বিশুদ্ধ সুর যে প্রাবল্য সৃষ্টি করে তাকে ফন বলে। ফন এই সংজ্ঞাগুলো একটু পড়বা। শব্দ প্রাবল্যের আরো একটি একক হচ্ছে সোন। এই যে সোন, শ্রোতার শ্রাব্যতার সীমা 40 ডেসিবেলের ঊর্ধ্বে 1000 কম্পার্সের একটি বিশুদ্ধ সুরকে সোন বলা হয়। এই যে বেল, ডেসিবেল, সোন, ফন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর এই ছকটা তো অধিক ইম্পর্টেন্ট, এই ছকটা তো অধিক ইম্পর্টেন্ট, অধিক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছকটা অধিক ইম্পর্টেন্ট। বিশেষ করে এই প্রথম, যেমন সর্বনিম্ন শ্রাব্য শব্দ তীব্রতা লেভেল কত? 0। পাতার মরবর শব্দ কত? এটা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসে। 10 ডেসিবেল। ফিসফিসানি 30 ডেসিবেল। শ্রেণীকক্ষের শব্দ 50। স্বাভাবিক কথাবার্তা 60 ডেসিবেল। ব্যস্ততম রাস্তার শব্দ 70 ডেসিবেল। কারখানার কোলাহল 90 ডেসিবেল। মাথার উপরের জেট প্লেনের শব্দ 100 ডেসিবেল। তীব্রতা তীব্র বজ্র কত? 110 ডেসিবেল। কানে বেদনাদানকারী 120 ডেসিবেল। ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তারপর তোমার এই বিটের সংখ্যাটা পড়বা। বিটের সংখ্যা প্রতি সেকেন্ডে 10-এর বেশি হলে তা উপলব্ধি করা যায় না। সংখ্যাটা তো পড়বাই। বিটের সংখ্যা প্রতি সেকেন্ডে 10-এর বেশি হলে তা উপলব্ধি করা যায় না। দুটি শব্দ হচ্ছে কি প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয় বলতে কি বুঝো? এই লেখাগুলো একটু দেখবা। যে পরপর, এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। পরপর একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার মধ্যে সময়ের ব্যবধান 1/20 বা 0.1 সেকেন্ড। এটা ইম্পর্টেন্ট। বিট উৎপত্তির শর্ত 5টা শর্ত, এর মধ্যে 2 আর 5 বেশি ইম্পর্টেন্ট। বিটের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। 1 সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা 1/t বা কম্পাঙ্কের পার্থক্যের সমান। ক্লাসরুমে এগুলো আলোচনা করছি। বিট এবং স্বরকম্পের প্রয়োগ, বিট এবং স্বরকম্পের প্রয়োগ। এখানে তোমার বইয়ের মধ্যে 3টা লেখা আছে। স্বরকম্পের সাহায্যে সুর শলাকার অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয় করা যায়। স্বরকম্পের সাহায্যে খনিতে দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয় করা যায়। বাদ্যযন্ত্রের সুর নির্ণয় করা যায়। 4 নাম্বার দিয়ে লেখো শব্দের বেগ নির্ণয়। শব্দের বেগ নির্ণয় 4 নাম্বার। 3টা তো আছেই, আরেকটা লেখো শব্দের বেগ নির্ণয়। শব্দের বেগ নির্ণয় 4 নাম্বার দিয়ে লিখে রাখো। স্বরকম্পের সৃষ্টি হলে বুঝতে হবে খনির বাতাস দূষিত। স্বরকম্প সৃষ্টি হলে বুঝতে হবে যে খনির বাতাস দূষিত। তারপরে স্বরগ্রাম ও হারমোনিক্স বের করো। স্বরগ্রাম বলতে নির্দিষ্ট কম্পাঙ্কের কতগুলো সাজানো সুর বোঝায়। তারপর তোমার সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের সুরকে বলা হয় সূচনা সুর বা টনিক। সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের সুরকে বলা হয় সূচনা সুর বা টনিক। সর্বোচ্চ কম্পাঙ্কের সুরকে বলা হয় সুরের অষ্টক, সূচনা সুরের অষ্টক। সবচেয়ে সরল স্বরগ্রাম হলো সপ্ত স্বরগ্রাম। এই স্বরগ্রামে 8টি সুর থাকে। সা রে গা মা, এগুলো লেখাটা লাগাবা। প্রথমে সা হচ্ছে সূচনা সুর, যার কম্পাঙ্ক 2⁸ বা 256। আর শেষে সা এর কম্পাঙ্ক হচ্ছে 512 হার্জ। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বরের মধ্যে বিদ্যমান সবচেয়ে নিম্ন কম্পাঙ্ককে মূল সুর বলে। অন্যান্য সুর যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি তাদেরকে উপসুর বলে।
উপসুরের কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয় তাকে হারমোনিক বলে। এগুলো ক্লাসরুমে কিন্তু আমি আলোচনা করছি। সব সমমেল উপসুর, কিন্তু উপসুর সমমেল নয়। তারপরে এই অনুপাতগুলা 2:1 মানে অষ্টক, 4:1 মানে গুরু তিস্রক। এই জিনিসগুলো একটু দেখবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই অনুপাতগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সুরের সংখ্যাটা ক্লাসে আলোচনা করছি, স্বরের সংখ্যাটাও ক্লাসে আলোচনা করছি। এই সবগুলা এই পেজটার যে সংখ্যাগুলা, যে মূল সুর উপসুর সমমেল, এই সবগুলো কিন্তু ক্লাসে আমরা আলোচনা করছি, অষ্ট ক্লাসে আলোচনা করছি। এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিছে। ত্রয়ী ইম্পর্টেন্ট, ত্রয়ের অনুপাত কত? 4:5:6। স্বর সংগতি ইম্পর্টেন্ট, অনুপাত কত? 4:5:6:8। টনিক, টনিকটা কি? সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের সূচনা সুরকে টনিক বলে। অর্কেস্ট্রা, এই জিনিসগুলো একটু রিডিং করবা। সোলো সংখ্যাটা রিডিং করবা। মেলোডি, মানে এই পেজের যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মেডিকেল পরীক্ষায় আসার মতো। দুটি স্বরের পার্থক্য নির্ভর করে উপস্বরের সংখ্যার উপর কম্পাঙ্কের দুটি স্বরের পার্থক্য নির্ভর করে উপস্বরের সংখ্যার উপর কম্পাঙ্কের বিভিন্নতার উপর বিস্তারের আপেক্ষিক মানের উপর। সুর যুক্ত শব্দের বৈশিষ্ট্য: শব্দোচ্চতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। শোরগোলযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3 নাম্বারটা। তো কোলাহল বা শোরগোলযুক্ত শব্দ, মানে এই সবগুলো রিডিং করার জন্য। এই ইকুয়েশনটা ক্লাসরুমে আমি লিখে দিছি। দৈর্ঘ্যের সূত্র, টানের সূত্র, ভরের সূত্র, এই সূত্রটা আমরা অঙ্ক করছি। দুই মুখ খোলা নলে যুগ্ম ও যুগ্ম সকল প্রকার হারমোনিক পাওয়া যেতে পারে। এবং এই বইয়ের পেছনে যে অবজেক্টিভ গুলা দেওয়া আছে, এই অবজেক্টিভ গুলা, ঠিক আছে, এই অবজেক্টিভ গুলো পড়তে হবে। বাচ্চারা বিশাল বড় একটা চ্যাপ্টার ছিল, দেখছো দাগাইতে আবার অনেকক্ষণ সময় লাগছে। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় অবশ্যই তরঙ্গ থেকে একটা কোয়েশ্চেন থাকবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় অবশ্যই তরঙ্গ থেকে একটা কোয়েশ্চেন থাকবে। এই চ্যাপ্টারটা অধিক গুরুত্ব সহকারে পড়বা। আমি যেগুলো দাগাই দিছি এইগুলো তো অবশ্যই পড়বা, এবং এছাড়াও এক্সট্রা ইনফরমেশন তোমার কোচিং সেন্টার থেকে যেগুলো দিবে সেগুলো অবশ্যই পড়বা। আর এই তরঙ্গ চ্যাপ্টারটা সুন্দর করে গোছায় ফেলবা। আমি 2 ক্লাসে তরঙ্গ শেষ করে দিলাম। তো দাগানো পার্টটুকু সবাই কি বললাম, যে আমি যেগুলো দেখাইছি এই দাগানোগুলো ছাড়াও যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দেয় ওইগুলো পড়ে ফেলবা। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট। এখানে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো বা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, অবশ্যই তোমার এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পড়বে। অধ্যায়টা চমৎকার করে গুছিয়ে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।